বন্ধু, সামনে মায়া আপু দাঁড়িয়ে আছে, দেখ কি জাক্কাস লাগছে। দেখতে তো কত সুন্দর লাগছে, তাই না? সুন্দর মানুষকে তো সুন্দর লাগবেই, তো কি হয়েছে? দেখতে তো মাশাল্লাহ, কিন্তু চরিত্রটা আস্তাগফিরুল্লাহ। মানে কি বলতে চাইছিস, মায়া আপু খারাপ? তুই তো বহুদিন পর দেশে আসলি, মনে হয় সবকিছু ভুলে গেছিস, কিছু জানিস না তাহলে। তা 6 বছর পর গতকাল রাতে আসছি দেশে, তুই তো জানিস। এই মেয়ে কেমন তা একবার তার ড্রেস আর তার দিকে তাকিয়ে দেখতো, অনুমান করতে পারিস নাকি? চোখে চশমা, ছেঁড়া ছেঁড়া প্যান্ট, গায়ে শার্ট, ভালো তো জাক্কাস লাগছে। দূর হালা, তুইও তো দেখি লুচ্চা। মডার্ন যুগের ডিজিটাল মাই, এটা হেভি ডেঞ্জারাস। রাস্তায় দাঁড়িয়ে আগে যেখানে ছেলের ইপটিজিং করতো, সেখানে আজ এই মেয়ে ছেলেদের ইপটিজিং করে। মানে আমাকে এই মেয়ে। বলিস কি, তার মানে মায়া আপু এখনো তোকে জ্বালায়? হ্যাঁ, যা ভাবছিস তাই, এই মেয়ে জালে তামা তামা করে লায়। ব্যাপারটা এখন বুঝতে পারছি। এখন যে কি করবে আল্লাহ জানে, কোনো নিরাপত্তা নাই এই মেয়েকে দেখে মনে হয় আমার। এখন কি তোকে জ্বালায়? রোজ দিনে 3 বার জ্বালায়, বলে এর সাথে প্রেম করতে। তা প্রেম কর, সমস্যা কি তাহলে? সমস্যার সমাধান? জীবনে করবো না, পুরা ছেলেদের মতো ভাব নেয়। দেখ না, শার্ট প্যান্ট পরে আছে, চোখে চশমা পরে রাত দিন যেখানে খুশি ঘোরাঘুরি করে চলাচল করে, রাস্তায় মারামারি করে, মাঝে মাঝে নেশাও করে। আর তুই বলছিস ওর সাথে প্রেম করতে? না, তাহলে থাক বাবা, করা লাগবে না। কিন্তু শান্তি তো পায় না এ জ্বালায়, কোথাও গিয়ে শান্তি পায় না, দেখলেই উল্টাপাল্টা কথা শুরু করে। তাই নাকি? এই তো সেদিন তার বাসায় গিয়ে বিচার দিয়ে আসলাম, কাজ হলো না। ওর ভাই হচ্ছে এলাকার মাস্তান, বাবা হচ্ছে এমপি, আর এইটা হচ্ছে পাঁচ মিশালি পকেটে। আচ্ছা চল, তুই কথা বলিস না, আমি যা বলার বলছি। দেখি কি করে, বাকি কাহিনী পরে শুনি। চল। তারপর নীরব আর লিমন সামনে যেতেই মায়া পথ আটকে দাঁড়ালো। আর লিমনকে বলে উঠল, এই ছোকরা দাঁড়া, আমার জান পাখিটারে লইয়া কই যাস? যাবো, বাসায় যাচ্ছি আমরা। সাবধানে নিয়ে যাস কিন্তু, দেখে শুনে হাত ধরে। তখন নীরব রাগী গলায় বলে উঠল, কেন, আমি কি বাচ্চা নাকি যে হাত ধরে নিয়ে যাবে আমায়? আমি নিজে যেতে পারি। না বাচ্চা না, কিন্তু ভয় হয়, কারণ তুমি আমার জানের জান কলিজাটা। আপনার কলিজা কিডনি সবই ভিতরে আছে, বাইরে নাই। আর আপনি সরেন তো সামনে থেকে, দূর চল তো লিমন। এই লিমিনা খাড়া, তুই খাড়াইলে এইটা খাড়াইব। শোন, কোথায় গেছিলি লইয়া জান পাখিটারে আমার, বল। ফুটবল খেলতে গিয়েছিলাম, আসার সময় দেখা হলো, তাই একসাথে আসছি। তখন মায়া নীরবের কাছে গিয়ে হাতটা ধরে কানে কানে বলল, ফুটবল কি মাঠে খেলতে হয় নাকি জান পাখি? তো কই খেলে? আরে তোমার আর আমার খেলা তো খাটে হবে, মাঠে নয়। কি? হুম, আর সেই খেলায় পুরো 12 বছরে 11টা প্লেয়ার আনবো, দেখো আমরা দুজনে মিলে। আর তখন একটা ফুটবল খেলার টিম বানাবো, তার জন্য মাঠে নয় জান, খাটে যেতে হবে। যাইবা নাকি? পাক্কা 12 বছরে 11টা প্লেয়ার আনবো, কথা দিলাম, চলো। না ওজুবিল্লা, ছি ছি ছি, কি সব বলছেন এগুলা? আমি কিন্তু আপনার ভাইয়ের কাছে বিচার দেব। যাও, কোনো সমস্যা নাই, ভাই আছে কিন্তু জামাই তো আর নাই গো বাসায়। এত যখন ফুটবল খেলার টিম বানাতে চান, তাহলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিন, গিয়ে বলুন বিয়ে করে দিতে, আমার পিছনে না থেকে। আমার তোমাকেই পছন্দ হয়েছে, জিনিসটা একের। তাই আর বাসায় বলছিলাম, তখন কইলো পছন্দ হইলে তুলে নিয়ে আইবি, বাইন্দা মেরে হলে বিয়ে করাই দিব। আমার তো তোকে পছন্দ হয়েছে, দেখবি কোনো একদিন তুলে নিয়ে গেছি। আমার পছন্দ না আপনাকে, দয়া করে আমার পিছু ছাড়বেন আর সামনে থেকে সরবেন। বাসা যাব। আর হ্যাঁ, জোর করে দেহ পাওয়া যায়, মন পাওয়া যায় না। মন দিয়ে কি করব, তোর দেহটা হলেই হবে। আপাতত ফুটবল খেলার টিম বানাবো। নাউজুবিল্লাহ, বলে কি? ঠিকই বলছি, তোরা দেখলেই মন চায় খাটটা তুইলা নিয়ে যায়। তুই জিনিসটা একেবারে রসগোল্লা। ধুর ছাই, আপনাকে কিছু বলা চেয়ে না বলাই ভালো। শেষবারের মতো বলছি, আমি আপনাকে ভালোবাসি না, পিছনে পড়ে থাকবেন না। ভালো না বাসলে আমার আসেও না যায়ও না, আমি তো ভালোবাসি। আচ্ছা, এখন শোনো জান পাখিটা, এখন বেশি কথা কিছু কমু না, থানায় যেতে হবে। যেখানে খুশি যান, তাতে আমার কি? একটাকে মেরে হাসপাতালে রেখে আসছিলাম গতকাল, আজ মামলা করছে পরিবার তার। যাই, এসপির সাথে দেখা করে আসি। আর আমি রাতে তোমার কাছে আইতেছি। মানে রাতে আমার কাছে আসবেন মানে? কেন কেন? কারণ তোমারে আমি রাইতে ভালোবাসি বেবি। এটা বলে এই গালে একটা চুমো দিয়ে বলল, লাভ ইউ বেবি, বাই। এটা বলেই চলে গেল। এদিকে লিমন অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। তখন নীরব বলে উঠল, কিরে, তুই এমন হা করে তাকিয়ে আছিস কেন?
ভাবছি কি সাংঘাতিক লুচ্ছা মায়া রে বাবা। এটা তো টেইলার ছিল, আর তাতেই তুই শেষ? আরও তো বাকি, দেখ কি করে। আর রাতে আসিস, দেখিস বাসার নিচে নেশা করে এসে কি করে। আচ্ছা, সে না হয় পরে দেখা যাবে। এখন চলো বাসায় যাওয়া যাক। এই বলে হাঁটতে শুরু করলো দুজনেই। কথা বলতে বলতেই বাসায় যেতে লাগলো। চলুন এই ফাঁকেই পরিচয়টা দিয়ে ফেলি। গাজীপুরে নীরবের বাসা। শহর গ্রাম দুটোই বলা যায়, কারণ গ্রাম থেকে শহর হচ্ছে। নীরবরা এক ভাই এক বোন। নীরব ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, আর তার ছোট বোন নীলা 10ম শ্রেণীর শিক্ষার্থী। নীলা ভাই পাগল মানে নীরবের। তা কেমন গল্পের সাথে থাকলেই বুঝতে পারবে। নীরবের আব্বুর একটা দোকান আছে, রেডিমেড কাপড়ের। নিজস্ব বাসা আছে 2 তলা। নীরবের আম্মু বাসায় থেকে রান্নাবান্না করে দেখাশোনা করে ইত্যাদি। বাকি পরিচয় গল্পের সাথে থাকুন, পেয়ে যাবেন। নীরব প্রতিদিন সকালে উঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। আজও গিয়েছিল। খেলে যখন বাসায় ফিরছিল তখন লিমনের সাথে দেখা। লিমন হচ্ছে নীরবের বন্ধু, বিদেশে গিয়েছিল। গতকাল রাতে আসছে নীরবের সাথে। রাস্তায় দেখা হয়, তারপর কথা বলতে বলতে আসার সময় মায়া সামনে পড়ে। বাকিটা তো আপনারা শুনলেন, দেখলেন। লিমনের বাসা নীরবের বাসায় একটু দূরে। এদিকে লিমন যেতে যেতে বলে উঠল, মায়া তো তোকে ভালোবাসে, বুঝলাম বড় লোক আছে, বাবার পাওয়ার আছে, কিন্তু তুই ভালোবাসিস না কেন? তোর পাগল হয়ে গেছে? আমি তো আগে বলেছি কি জন্য, তবে আবার বলছি শোন। সমাজের মানুষের দৃষ্টি এবং ভাষা ভালো হবে না, মুখে মুখে নানান বাজে কথা বলতে থাকবে। তবে আমি সমাজের মানুষের কথায় কান দিই না, কারণ কি জানিস? সবাই জানে মায়া বকাটে মেয়ে, সারাদিন ঘোরাঘুরি করে বাইক নিয়ে, এখানে সেখানে যায় নেশা করে, ছেলেদের মতো চলাচল করে, রাস্তায় মারামারি করে। বাবার ক্ষমতা আর ভাইয়ের দাপট থাকলেই হয় না, টাকা পয়সা এগুলো দিয়ে কী হবে? বিয়ে করলে মানুষ চরিত্র দেখবে। আমি জেনে শুনে কি করে একটা নেশা আসক্ত মেয়েকে বিয়ে করব বল? এমন বকাটে মেয়েকে কে বিয়ে করবে বল? তুই চাইলে ভালোবেসে পরিবর্তন করতে পারিস। পারবো না। এর মুখের ভাষা দেখেছিস কি বলে? নাউজুবিল্লাহ, আমি পারবো না। ভেবে দেখিস, তুই চাইলে ভালোবেসে পরিবর্তন করতে পারিস। বাসে এসে গেছি, ভিতরে আয়, আব্বু আম্মুর সাথে দেখা করে যা। এখন না, পরে এসে দেখা করব। এখন একটু কাজ আছে, এখন যাই, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। এই বলে নীরব চলে আসলো বাসার ভিতরে। এসে দেখে কেউ নেই। তখন নীলা পেরিয়ে এসে বলল, ভাইয়া আসছো তুমি? না, তোর ভাইয়ের আত্মা আসে। আরে ভাই, পরে আসবো। একজন আসলেই হয়, এত লেট হলো কেন আসতে? সে পরে বলি, আগে বল আব্বু আম্মু কোথায়? আব্বু আর আম্মু একটু হাসপাতালে গেছে, কে নাকি অ্যাক্সিডেন্ট করেছে দেখতে, আসতে লেট হবে। তোমাকে না করছে কলেজে যেতে? ঠিক আছে, খুব খিদে পেয়েছে, আমার খাবার দিলে বোন জলদি। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, দিচ্ছি। তখন নীরব গিয়ে ফ্রেশ হয়ে আসলো, আর নীলা নিজের হাতে নীরবকে খাইয়ে দিল। নীরবকে রোজ খাইয়ে দেয়। ভাই বোনের ভালোবাসা এমনই হওয়া দরকার। যাই হোক, গল্পে ফেরা যাক। নীরব খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে আছে। তখনই মেইন দরজায় ঠকঠক শব্দ আসলো। নীলা থালা বাসন ধুয়ে রাখছিল। শব্দ শুনে গিয়ে তখন নীলা জিজ্ঞেস করলো, কে বাহিরে? আমি তোমার মায়া ভাবি, দরজা খোলো। দুঃখিত, আমার ভাইয়া অবিবাহিত, আপনি ভুল বাসায় আসছেন। আমি ঠিক বাসায় আসছি, দরজাটা খোলো, নয়তো বোম মারছি। আমিও তাহলে পুলিশকে ফোন করছি। শয়তান ছেড়ি, দরজা খোল। শয়তান বেডি, খুলবো না আমি। কি? আমি বেড়ি? তুই বেড়ি? তোর নানি বেড়ি? একবার শুধু দরজাটা খোল, তোকে হাসপাতালে পাঠাচ্ছি। এই বলে দরজা ধাক্কাতে লাগলো। তখন নীলা বলল, তোর মতো শয়তান শেষরা সেরিকে গুলি করে মারমো। তার আগে দরজা খোল। এদিকে নীরব চিল্লাচিল্লি শুনে এসে বলল নীলাকে, কি হয়েছে নীলা? দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে ঝগড়া করছিস? এক শয়তান ছেড়ে এসে বলল দরজা খুলতে, তোমার নাকি বউ। তাই নাকি? নাম কি বললো? মায়া বলল। কাম সারছে, এই শয়তান মেয়ে এখানে কেন? আম্মু আম্মু তো বাসায় নেই, এখন কি হবে? জলদি দরজা খোল। খুলবো না আমি, দেখি কি করিস। মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হবে। খুল বলছি। থাম বোন, এটা মায়াবী নিশি যে কেটে কুটে নিজের নাম মায়া রাখছে। কি? তুই কণ্ঠ শুনে বুঝতে পারিস নাই? না, এখন কি করি? সমস্যা নেই, তুই তো জানিস আমার প্রতি মায়া দুর্বল। সরি বল, কিচ্ছু বলবে না। আমি রুমে যাচ্ছি, জিজ্ঞেস করলে বলবি নীরব বাসায় নেই। এরে দেখলেই তো ভয় করে, মিথ্যা কি করে বলি? যেভাবে হোক বল, আমি গেলাম। এই বলে নীরব চলে গেল। এদিকে মায়া পকপক করেই যাচ্ছে। তখন নীলা দরজা খুলে বলে উঠল, সরি ভাবি, আমি চিনতে পারিনি, তাই উল্টোপাল্টা বলে ফেলেছি।
মায়া রাগে ফুপাচ্ছে। তখন নীলা ঠান্ডা করার জন্য একটু মিষ্টি কথা বলতে লাগলো, কারণ জানে মায়া বখাটে মেয়ে, যে কোনো কিছুই করতে পারবে। তখন বলে উঠলো, আমার ভাবিটাকে রাখলে একেবারে কিউটের ডিব্বা লাগে। এটা শুনে একটু ঠান্ডা হলো। তখন বলে উঠলো, ইস, তাই নাকি? যাক, বুঝতে পারছি, ভুল হয়েছে। নেক্সট টাইম যাতে না হয়। এই নাও 1000 টাকা, খুশি হয়ে দিলাম। আমার জানটা কই? নীলা তো টাকা পেয়ে খুশিতে শেষ, সব ভুলে গেছে। তখন বলে উঠলো, ভাইয়া বলেছে বলতে সে বাসায় নাই, নিজের রুমে। আমায় মিথ্যা কথা বলা দেখাচ্ছে মজা। আচ্ছা, খাবার খেয়েছে? রুমে আছে জান ভাবি। এই বলে নীলা চলে গেল। তখন মায়া নীরবের রুমে গিয়ে দেখে শুয়ে আছে। তখন নীরব মায়াকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, আপনি এইখানে কেন আসছেন? আমায় মিথ্যা কথা বলা, তাই না? বাসায় থেকে শিখিয়ে দাও বলতে তুমি বাসায় নেই? এটা বলেই দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, সত্যিটা তাহলে জেনে গেছেন, আজ কেন বাসায় আসছেন? রাতের ভালোবাসাটা দিনে নিতে আসছি। তোমারে আজ আমি দিনে ভালোবাসি। মানে কি বুঝলাম না, কি নিতে আসছেন? বেশি কিছু না, মনটা তো নিব না, আপাতত দেহটা নিব। ফুটবল খেলার টিম বানাতে। কি? নাউজুবিল্লাহ, বলে কি? ঠিকই বলছি, বাসাটা এখন ফাঁকা, খেলা হবে চাক্কা নাক্কা। তখন নীরব খাটের এক কোনায় গিয়ে বসে বলল, বিয়ের আগে একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। যেদিকে তামা তামা করে লাইছেন আপনি, লোচ্ছা মায়া, শয়তান সেরি। আমার দেহের মধ্যে আছেই বাকি, আর নেবেনই বাকি। আছে রে, অনেক কিছুই আছে। কারেন্ট আছে এক ধরনের, যা আমার শরীরে বয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যায়। তখন মনে হয় রসগোল্লার মতো চিবিয়ে খাই। আজব তো, আমি কি হোটেলে খাবার নাকি যে চিবিয়ে খাবেন? না, তুই হচ্ছিস আমার খাবার, তাই তো তোর প্রেমে পড়ে আছি। দুঃশালার, এটা কি মাইয়া না ছেলে বোঝাই যায় না। মনে হচ্ছে সে ছেলে আর আমি মেয়ে, তাই ধমক দিচ্ছে আমায়। না, কিছু একটা করতে হবে। দাঁড়া, এমন খেলা খেলবো নিজে থেকে ছেড়ে চলে যাবে আমায়। অনেক হয়েছে, আর না। তখন মায়া বলে উঠল, কি হলো জান, দূরে বসে আছো কেন? আসো, শুরু করি। বাসায় কেউ নাই বলেই চলে আসলাম তো। এই বলে মায়া আস্তে আস্তে তার শার্টের বোতামে একটা একটা করে ধীরে ধীরে খুলে এগিয়ে যাচ্ছে নীরবের দিকে। তখন নীরব বলে উঠল, আপনি যদি সত্যি আমায় ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসার কসম দিয়ে বলছি, এখন যা মনে চলছে তা বাদ দিন। এটা শুনে মায়া থমকে গেল, সাথে সাথে এই দাঁড়িয়ে রইল। তখন বলে উঠল, দিলি তো মুডটা নষ্ট করে। তো কত আশা করে আসলাম রোম্যান্স করব। আপনি কি আমার সত্যি ভালোবাসেন? তখন মায়া নীরবের কাছে গিয়ে বলল, কোনো সন্দেহ আছে? আছে। তার জন্য আপনাকে 3টা পরীক্ষা দিতে হবে। যদি পাশ করেন তাহলে আমি আপনাকে নিজে বিয়ে করে আনবো, আর যা বলবেন তাই শুনবো। এটা শুনে তো মায়া প্রচন্ড খুশি। খুশিতেই নীরবকে গালে চুমু দিয়ে পড়ল, সত্যি বলছো তুমি? আমি সব রাজি, বলো কি করতে হবে। সেটা আজ নয়, আগামীকাল বলবো। কেননা আপনি নেশা করলে রাতে ভুলে যাবেন। মনে হচ্ছে এখন নেশা করে আসেন, তাই আগামীকাল সকালে বলবো। জানো তো একটু নেশা করি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল বলো। এই জন্যই এইগুলা উল্টাপাল্টা কথা বলছিল, নেশা করে আসে বলে বুঝতে পারছি। সকালে কোথায় আসতে হবে বলো, নাকি আমি বাসায় আসবো তোমার? বাসায় আসতে হবে না, আমি ফোন করে বলে দিব। ঠিক আছে জান, তাহলে চলো এখন ঘুরে আসি। না, আম্মু আব্বু বাসায় নেই, বোনটা একা বাসায়, কোথাও যাব না। তাহলে তোমার বোনকে সাথে নিয়ে চলো। না, এখন যাব না, তোমার কাজ থাকলে তুমি যাও প্লিজ। তা তো আছে, এসপির বাসায় যেতে হবে। তাহলে যাও। যাবো তো, কিন্তু তার আগে একটু আদর ভালোবাসা নিয়ে যাই। মানে কি করবে? তখন মায়া নীরবকে সাথে সাথে ধাক্কা মেরে খাটে শুইয়ে দিল। তারপর উপরে বসে নীরবের দুই হাত দুই দিকে চেপে ধরে বলল, তোমার এই ঠোঁটটাই আপাতত কিছুক্ষণের জন্য। তুমি নেশে আসক্ত আছো, সেই গন্ধ আসে। প্লিজ এমন করবে না, আমি এগুলো সহ্য করতে পারি না। কে শুনে কার কথা? মায়া নীরবে ঠোঁটের সাথে তার ঠোঁট হ্যাক করে দিল। 10 মিনিট পর ছেড়ে বলল, আমি রাতে আসবো, রেডি থেকো। মায়া এটা বলে বের হয়ে গেল রুম থেকে। মায়া সত্যি নেশা করে এসেছে, আপনারা তো জানেন। মায়া বখাটে, নেশা তো করবেই, বাবার টাকা আছে। তখন নীরব গিয়ে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসলো। এদিকে মায়া বেরিয়ে দেখলো নীলা মেইন দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তখন মায়া বলল, কি ব্যাপার এখানে দাঁড়িয়ে?
ভাবি, আপনি তো চলে আসলেন এত তাড়াতাড়ি? তোমার ভাইয়াকে নিয়ে ঘুরতে যেতাম, কিন্তু সে যাবে না, তাই চলে যাচ্ছি। ও আচ্ছা, বসেন তাহলে। না, একটু কাজ আছে, চলে যাচ্ছি, পরে আসবো। ঠিক আছে। তারপর মায়া চলে গেল আর নীলা দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখলো নীরব দাঁড়িয়ে। তখন নীরব বলে উঠল, তোকে কি আমি বলতে বলছিলাম? এর দেখলেই ভয় করে, মিথ্যা কথা কেমনে বলবো বলো? তাছাড়া টাকা দিয়েছে, আর না বলে থাকতেই পারি নাই। তবে রে দাঁড়া তুই। এই বলে দৌড়ানো দিল নীরব নীলাকে। নীলা দৌড়ে তার ঘরে চলে গেল। তখনই আবার মেইন দরজায় ঠকঠক শব্দ। তখন নীরব দরজা খুলে দেখল নীরবের বন্ধু আবির। তখন আবির বলে উঠল, কে জমিদার, বড় লোক, কলেজে গেলি না কেন? তুই খেলি না কেন? তখন আবির ভেতরে আসলো আর এসে বলল, তুই গেলি না তাই যাইনি। আসলে আব্বু আম্মু বাসায় নেই, তাই যায়নি। আয় আমার রুমে আয়। তখন নীরবে এই রুমে যাওয়ার পর আবির বলে উঠল, দেখলাম মায়া হচ্ছে, কেন আসলো? জানিস তো কি লুচ্চা মাইয়া, আমার তামা তামা করে লাইতেছে ঝালিয়ে। তা প্রেম কর, বিয়ে করে নিস, টাকা পয়সা তো আছে। ভালো হলে কবেই প্রেম করে ঘরে বিয়ে করে নিয়ে আসতাম। বকাটে মেয়ে, নেশা তো করে সারাদিন, ঘোরাঘুরি করে বাইক নিয়ে, এখানে সেখানে যায় মারামারি করে। এই মাইয়াকে কে বিয়ে করবো বল? তুই চাইলে পরিবর্তন করতে পারবি ভালোবেসে। আজকে 3টা পরীক্ষা দেওয়ার কথা বলছি, যদি দিতে পারে তাহলে বলছি বিয়ে করব। বলেছি কি পরীক্ষা দিতে হবে, কিন্তু আমি বলিনি, আরও 4-5 দিন পর বলবো, কারণ আজ নেশা করে আসছে। কি করবি শুনি? তাহলে শোন। গল্পের সাথে থাকুন, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। সব কিছু শুনে বলল, দেখ, মারলাম বকাটে মেয়ে, নেশা করে, তাই বলে এমনটা ঠিক না। তারও তো মন আছে, ইমোশন আছে, সব আছে। একবার ভেবে দেখ, প্রচুর কষ্ট পাবে। কিছু হবে না, ধুর, চিন্তা করিস না। তাছাড়া আরেকটা কারণ কি জানিস? সেটা হচ্ছে মায়ের ভাইয়ের সাথে কিছু পূর্ণ হিসাব আছে, সেটা তো মিটাতে হবে। আপনারা হয়তো ভাবছেন কি হিসাব আবার মায়ের ভাইয়ের সাথে? সেটা জানতে হলে এই গল্পের সাথেই থাকুন, সব কিছু জেনে যাবেন। বুঝতে পারবি। ঠিক আছে, দেখ তুই যা ভালো মনে করিস। তখন নীরবে এর বোন নীলা আসলো আর বলল, আরে আবির ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, তুই? ভালো। তা আপনার গার্লফ্রেন্ডের কি খবর? ওর গার্লফ্রেন্ড আছে, তুই কি করে জানিস? আমার একমাত্র বান্ধবীকে যে পটিয়েছে তাই জানি। ওহ, তাহলে এই ব্যাপার। হুম। আচ্ছা শোন, আমায় যেতে হবে রে। সে কি, আসলেই মাত্র আর এখনই চলে যাবি? একটু কাজ আছে, তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। আব্বু আম্মু বাসায় নেই, ভাবলাম বসে বসে আড্ডা দিব তোর সাথে, আর তুই নাকি চলে যাবি। তখন নীলা বলে উঠল, ভাইয়া বসেন, আড্ডা দিই। না, একটু বাজারে যেতে হবে, আবার পরে আসবো বিকেলে। ঠিক আছে, যা তাহলে। আর শোন, আব্বু আম্মু আসলে আমি বের হব, তখন তোকে কল দিলে আসিস। ঠিক আছে। এই বলে আবির চলে গেল। তারপর নীরব আর তার বোন আরও বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল তার কাজে, মানে ঘরে কাজ করতে চলে গেল। দুপুরে নীরবের আব্বু আসলো। বাসায় আসার পর নীলা শুধু তার আব্বুকে দেখে বলে উঠল, আব্বু, আম্মু কোথায়? তুমি একা আসলে? তোর আম্মু তোর চাচার বাসায়। কেন আব্বু? আর বলিস না, তোর চাচার একমাত্র মেয়ে রিমা হঠাৎ করে আমেরিকা থেকে চলে আসছে, ভার্সিটি বন্ধ তাই বলে দাওয়াত দিল, আজ গিয়ে সেখানে থাকতে হবে। কি বলছো আব্বু, রিমা বসছে? হুম, এখন চল, তোদের নিয়ে যেতে হবে। রিমা বললো এই জন্য আসছি। তোর ভাইকে নিয়ে রেডি হয়ে বাইরে আয়, আমি গাড়ি নিয়ে আসছি। ঠিক আছে আব্বু। তখন নীরবের আব্বু চলে গেল বাহিরে আর নীলা দৌড়ে গেল নীরবের কাছে। ওহ দাঁড়ান, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। নীরবের চাচাতো বোনের নাম হচ্ছে রিমা। আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছে নীরবের চাচার বাসায়, ঢাকা উত্তরায়। নীলা গিয়ে দেখলো নীরব শুয়ে আছে। তখন নীলা বলে উঠল, ভাইয়া ভাইয়া, জলদি উঠো। কেন রে, কি হয়েছে? আগুন লাগছে নাকি? ধুর না, রিমা পড়ছে, আজ আম্মু সেখানে আছে, আব্বু আমাদের নিতে আসছে, জলদি রেডি হও। কি কাম সারছে এই? না না না, আমি যাবো না। কেন যাবে না? শুনি। এমনিতেই এক প্যারায় আছি, আর এক প্যারা নিতে চাই না। কিসের প্যারা, কার প্যারা? সে তুই বুঝবি না রে, দুঃখের কথা কি আর কমো, থাক তোরে কমো না। মায়ের চেয়ে বড় পাগল যে এইটা। শোনো, এত কিছু বুঝি না, আব্বু বলেছে যেতে হবে, জলদি রেডি হও, গাড়ি নিয়ে আসছে। এমনিতেই বাঁচি না একটা জ্বালায়, এখন আরেকটা এসে হাজির।
কি এত ভাবছো? জলদি রেডি হও, আমি রেডি হয়ে আসছি। এসে যেন দেখি তুমি রেডি। এই বলে নীলা চলে গেল। নীরব বোকার মতো বসে আছে চিন্তিত অবস্থায়। ও, আর একটা কথা আপনারা হয়তো বুঝতে পারছে না। কিসের প্যারা মানে কে মায়ার চেয়ে পাগল বেশি সেটা রিমা, মানে একটু একটু নীরবকে পছন্দ করে, সেটা শুধু নীরব জানে। এর আগেও বেশ কয়েকবার ঈদে আসছে রিমা। নীরবের বাসায় তাকে নিয়ে ঘোরাঘুরি করেছে। মায়া এটা দেখে রেগে অ্যাটম বোম হয়ে গিয়েছিল। একদিন রিমাকে তুলে নিয়ে গিয়ে মায়া ওয়ার্নিং দিয়েছিল। সেদিন কি কথা হয়েছে তাদের মধ্যে এটা আজও অজানা নীরবের কাছে। তবে সেদিনের পর থেকে মায়া রোমান্টিক অত্যাচার করে বেশি। আর রিমার নাম শুনতেই পারে না, আর রিমা মায়ার নাম শুনতেই পারে না। সেও একটু একটু জ্বালায়, কিন্তু দেশের বাইরে থাকে বলে পারে না। যাই হোক, গল্পে দেখা যায় কি হয়। নীরব বাধ্য হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নীলা আসলো আর এসে বলল, যাক, রেডি হয়ে গেছো তাহলে, চলো। কি আর করা, না নিয়ে গিয়ে তো আর পারবো না। তখনই পেছন থেকে নীরবের আব্বু এসে বলল, কিরে, তোদের হলো? আব্বু, হয়েছে। তাহলে জলদি চল, ওইদিকে রিমা আমাকে ফোন করছে জলদি নিয়ে যেতে। চলো তাহলে জলদি, কিন্তু আমি না গেলে ভালো হতো আব্বু। মার খেতে না চাইলে গাড়িতে গিয়ে বস জলদি। তখন নীরব গিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল। নীলা মেইন দরজায় তালা মেরে গাড়িতে বসে পড়ল। নীরবের আব্বুও বসলো। তখন গাড়িটা চালিয়ে নিয়ে যেতে লাগলো নীরব। মনে মনে ভাবছে মায়া কি করবে যদি জানে। তখনই নীরবের ফোনে মায়ের কল। রিসিভ করতে না চাইলেও বাধ্য হয়ে রিসিভ করলো। আর তখন মায়া ওপাশ থেকে বলে উঠলো, ওই শয়তান মেয়ের কাছে যাচ্ছিস তো, রিমার কাছে? নীরব অবাক হয়ে বলল, আপনি জানলেন কি করে? আমি জানি, বলতে হবে না। তুই যাবি না, আমি বলছি। আমি যাব, আব্বু আম্মু নীলা সবাই যাচ্ছে, আর আমি এখন যাচ্ছি। আপনার সাথে পরে কথা হবে। শুনবি না তো আমার কথা? না। শুনলি না তো আমার কথা, সমস্যা নেই, যা ওখান থেকে ফিরে আয়। তারপর হিসাব হবে। তোকে রেপ করব, তাও আবার খাটে বেঁধে। কি? নাউজুবিল্লাহ। তখন নীরবের বোন বলে উঠল, কি হয়েছে ভাইয়া? কিছু না, ফোনে যেভাবে থ্রেট দিয়েছে আপনি পেলে কি করে আল্লাহ জানে। তখন ওপাশ থেকে আবারও মায়া বলে উঠল, যদি কাল ভোরবেলার মধ্যে না ফিরিস তোর ঘরে, তাহলে মনে রাখ কথাটা। এমন মার মারবো না, মেরে হাড্ডি কুড্ডি ভেঙে দেবো তোর। সারা জীবন বিছানায় শুয়ে থাকবি, আর ধর্ষণের খাতায় তো পাক্কা থাকবি। কাল ভোরবেলায় না ফিরলে তুই যেখানেই থাকিস সোজা তোর ঘরে গিয়ে উঠবো আমি, আর নয়তো উঠে নিয়ে আসবো আমি তোকে। এটা বলেই ফোন কেটে দিল মায়া। নীরব মায়ার থ্রেট শুনে একটু ভয় পেয়েছে। তখন নীরবের বোন বলে উঠল, কি হয়েছে ভাইয়া? কার সাথে কথা বললে এমন করে? সেটা তো এখন শুনতে হবে না। শুনি না, বলো। পরে বলবো না, এখন না। তারপর নীরব কথা কাটি অন্য কথায় নিয়ে গিয়ে কথা বলতে বলতে চলে গেল রিমার বাসায়, সাথে নীরবের আব্বু। সেখানে যাওয়ার পর রিমা নীরবকে দেখে বেশ খুশি। দুই পরিবার মিলে বেশ এনজয় করলো সারাদিন। অনেক কথাই হয়েছে, কিন্তু রিমা নীরবকে একাই পাচ্ছে না কথা বলার জন্য। নীরবও একা থাকছে না, কারণ নীরব জানে একা পেলে সে শেষ রিমার হাতে। কারণ রিমার মতলব ভালো লাগছে না, কিছু একটা করতে পারে। অবশেষে রাতে নীরবকে ছাদে একা পেলেও রিমা। এমন একটা সময়ের জন্যই মনে হয় রিমা অপেক্ষা করছিল। নীরব খাবার খেয়ে একটু ছাদে আসছিল, কারণ মায়া কল দিয়ে জ্বালিয়ে মারছে। তাই ফোন বন্ধ করে ছাদে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে আসছে। আর তখনই রিমা পেছন পেছন এসে গেছে। এসেই ছাদের দরজা বন্ধ করে দিলে নীরব লক্ষ্যই করেনি তেমন, কারণ নীরব ছাদের এক কোণায় দাঁড়িয়েছিল, যার কারণে বুঝতেই পারেনি। রিমা তখন আস্তে আস্তে গিয়ে নীরবকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেললো আর বলতে লাগলো, কি শান্তি, তোরে জড়িয়ে ধরতে খুব ভাল লাগে জানিস। সারাদিন কাছে পেতে মনটা ছটফট করছিল। কি করছো? ছাড়ো, কেউ দেখে নিবে আপু। কেউ দেখবে না, দরজা বন্ধ। সর্বনাশ করছো। এখন যদি কেউ এসে ছাদের দরজা বন্ধ অবস্থায় আমাদের পায়, তাহলে খারাপ কিছু ভাববে। তখন রিমা নীরবকে ছেড়ে দিয়ে বলল, ভাবতে দে, তাতে আমার কি? আমি তো তোকে ভালোবাসি, তাহলে সমস্যা তো দেখছি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি সেটা ভালো করে জানো। তুমি আমার চাচাতো বোন, আর বোন হিসেবে ভালোবাসি। আর তুমি জানো মায়া আমাকে ভালোবাসে।
এত কিছু শুনতে চাই না। কি হই তোর, তুই ভালোবাসিস কি না তা আমি জানতে চাই না। আমি তো ভালোবাসি, এতেই হবে। জোর করে হলেও নিব তোকে। আর মায়া, ওরে তো আমি দেখে নিব। দেখো আপু, আমি তোমাকে বোন হিসেবে ভালোবাসি, এর বেশি কিছু না। আশা করি এর বাইরে অন্য সম্পর্ক টানতে গেলে কখন আর বোন হিসেবে ভালোবাসা বা সম্মান পাবে না। জ্ঞান দিতে হবে না, পারলে মনটা দে। তুই কি চাস, তোরে এখন কিছু করে ফেলি আমি? কি করবে? তবে বেঁধে তো কোনো কিছুই করতে পারবো আমি। এখন পুরো ছাদে একা আমরা, কিছু করলেও দেখবে না কেউ। এখন আমি চাইলে তোকে ব্ল্যাকমেল করে হলেও বিয়ে করতে পারবো। বোঝার চেষ্টা করো, এইগুলো ঠিক না। ঠিক বেঠিক পরে দেখবো। শোন, এত কিছু বুঝতে চাই না। আগামীকাল সকালে আমার সাথে তুই মার্কেটে যাবি। তারপর সেখান থেকে একটা জায়গায় নিয়ে ঘুরতে যাব। শুধু তুই আর আমি থাকবো। সারা বাসায় অনুমতি নিয়েছি, সো সকালে রেডি থাকবি। যাবো না আমি তোমার সাথে। মায়া জানলে হাড্ডি ভেঙে ফেলবে। তার আগে আমি তোকে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো না গেলে। নীরব এটা শুনে চুপ করে রইল। কি বলবে বুঝতেই পারছে না। তখন রিমা বলে উঠল, রেডি থাকিস। দেখা যাক। তখন রিমা নীরবকে গালে একটা চুমু দিয়ে বলল, যাচ্ছি তাহলে আমি এখন নিচে। আজ বেশি কিছু করলাম না, আগামীকাল দেখিস কি করি। এটা বলে হাসতে হাসতে চলে গেল। তখন নীরব বলতে লাগলো নিজের সাথে নিজে, কোথায় যে যাই, একদিকে মায়ের বেড়া আর একদিকে মায়ের বেড়া। তারপর নীরবও দাঁড়িয়ে না থেকে চলে আসলো, এসেই ঘুমিয়ে পড়লো। সকালে নীরব ঘুম থেকে উঠে দেখে তার ফোনটা বন্ধ। তা দেখে আর ফোনটা চালু করলো না, কারণ মায়ার কথা মনে পড়লো। সে বলেছিল সকালে যেতে, কিন্তু নীরব যায়নি। এখন নিশ্চয়ই ফোন দিবে, তাই চালু করলো না, বকবক করবে মায়া। তখনই নীরবের আম্মু এসে বলল, বাবা ঘুম থেকে উঠে গেছিস? কেন? কিছুক্ষণ পর নীলার সাথে একটু মার্কেটে যাস তো। আমার কেন যেতে হবে? নীলাকে নিয়ে যাক। বললো তোর যেতে হবে। আমিও বলেছিলাম নীলার কথা, কিন্তু বললো নীলা গেলে হবে না, তাই তোকেই যেতে হবে। বুঝতে পারছি, এই মেয়ে কিছু একটা করবে আজ। যা বাবা, বিকেলে তো চলেই যাবে। যা বাবা, একটু ওর সাথে। ঠিক আছে, যাও, যাবো। আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে আয়, তোর চাচি খাবার দেবে। ঠিক আছে। তারপর নীরবের আম্মু চলে গেল। আর নীরব গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার চাচার সাথে আড্ডা দিয়ে বেশ কিছুক্ষণ পর এসে রেডি হয়ে নিল, কারণ রিমা এসে বলে গেছে মার্কেটে যাবে। রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লো মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। পথে রিমা তেমন কিছুই করেনি, শুধু রিকশায় কাঁধে মাথা রেখেছিল। মার্কেটে গিয়ে বেশ কিছু কেনাকাটা করে নিল রিমা। নীরবের জন্য শার্ট প্যান্ট কিনে দিয়েছে। এগুলো নিয়ে মার্কেটের বাইরে এসে বলল, কোথায় যাবে? সেটা গেলেই বুঝতে পারবে। তখন পেছন থেকে 4-5টা লোক বলে উঠল, সরি, আপনাদের কোথাও যেতে দেয়া হচ্ছে না, আপনারা যাবেন আমার সাথে। নীরব তাকিয়ে দেখে 4-5টা লোক বেশ চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। তখন নীরব বলে উঠল, আপনারা কে, আর আপনাদের সাথে কেন যাব? সেটা ম্যাডামের অর্ডার, তাই না গেলে জোর করে নিয়ে যেতে হবে। কে আপনার ম্যাডাম? আমরা যাবো না। না যেতে চাইলে অন্য ব্যবস্থা করতে হবে। তখনই নীরবের মুখে আর রিমার মুখে একটা রুমাল ধরে গান করে একটা গাড়িতে তুলে নিয়ে গেল। যখন নীরবের জ্ঞান ফিরল, তখন নিজেকে একটা রুমের মধ্যে বিছানায় শোয়া বাঁধা অবস্থায় দেখল। রুমটা বেশ সুন্দর করে সাজানো, মনে হয় বড়লোকের রুম, দামি জিনিস দিয়ে সাজানো। এসি রুম, সামনে টিভি অন করা। তখনই মনে হলো কেউ ঘরে ঢুকলো। দরজা খুলে, কিন্তু না, ভুল। আসলে ওয়াশরুম থেকে একটা মেয়ে গোসল করে বের হলো, তোয়ালে পেঁচিয়ে। আর তার দিকেই তাকিয়ে নীরব অবাক, কারণ এটা মায়া। তখন নীরব বলে উঠল, আপনি এখানে এই ঘরে, আর আমার বেঁধে রাখছে কে, কেন? যাক, আমার জানটার জ্ঞান ফিরলো তাহলে। এখন বলুন, আমায় কি জন্য এখানে নিয়ে আসলেন? আর নিশ্চয়ই আপনি নিয়ে আসেন, আর বেঁধে কেন রেখেছেন? সবই বলবো, তার আগে একটু টিভির দিকে তাকিয়ে ব্রেকিং নিউজটা দেখো, আজকে দেখাচ্ছে। তখন নীরব যা দেখলো তার বিশ্বাসই করতে পারছিল না। ব্রেকিং নিউজ, 18 বছরের ছেলেকে একটি মেয়ে তুলে নিয়ে এসে অজ্ঞান করে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং মারার চেষ্টা করা হয়েছে। আরও জানা গেছে, প্রেমে রাজি না হয়, বিয়ে করতে রাজি না হয় ছেলেকে বাড়িতে তুলে নিয়ে এসে এমনটা করা হয়েছে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। নীরব এটা দেখে ব্যাকুল হয়ে গেছে। তখন নিজের দিকে আস্তে করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। কারণ ব্রেকিং নিউজটার উদাহরণ কি নীরব নিজেই নাকি তা বোঝার জন্য নিজেকে ভালো করে দেখে সাথে সাথে সন্দেহ নিয়ে বলে উঠল,
ও মোর খোদা, এই মুই কি দেখলাম? এই কি করছো তুমি আমার সাথে? সত্যি করে বলবা। অখন করে বাইন্দা বুন্দা রাখছো কেন? উল্টা পাল্টা কিছু করো নাই তো? শয়তান সেরি, তোর উপর কোনো বিশ্বাস নাই। ব্রেকিং নিউজের মানে কি বল? আবার হাসে। বুঝো না কি করছি? না, কি করছো? যা করার কথা ছিল তাই করছি। মানে কি করছো? আগেই তো বলছিলাম গতকাল কি করব যদি না আসো সকালের মধ্যে। ওয়ার্নিং তো দেওয়াই ছিল। নীরব এটা শুনে ভাবতে লাগলো কি বলছিল। তখন মায়া আবার বলে উঠলো, আর হ্যাঁ, তুমি আমার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তোমার মনটা না দেওয়ার কারণে কি বলছিলাম, তোমার মন আর লাগবে না, দেহটাই লাগবে আপাতত। তুমি আমার দেহের মধ্যে পাইলে কি আর নিলে কি গো? যা করার করে নিয়েছি, ব্রেকিং নিউজের বিস্তারিত হচ্ছে, এটাই তোমার দেহটাই নিয়ে নিচ্ছি অজ্ঞান থাকার পর। তখন নীরব চিৎকুর দিয়া কইতে লাগলো, কি তার মানে তুমি ইজ্জত লুটলিয়া সব কিছু দেখ লিয়া রে? ও মোর খোদা। তখন মায়া মুচকি হাসি দিয়ে বলে উঠলো, তো কি হয়েছে, আমি তোমার বউই দেখছি। বউ? কিসের বউ? কার বউ? কবে বউ? কার বউ? এই বউ আমি মানি না, তুমি আমার বউ না। তুমি না মানো তাতে আমার কি, আমি তো মানি। আমি আর বাইতে দাম না রে। আল্লাহ উঠে নাও আমারে। শয়তান সিরি, লুচ্চ সিরি, জোর করে আমার দেহ নিল। তোর অভিশাপ দিলাম, তুই আমার জোর করে দেহ নিছস। তোর দেহিস গুড়া পোলাবান সব ল্যাংট হয়ে জন্মাবে, দেহিস। কে আবার শার্ট প্যান্ট পরে আসলো? আজ এটা কথা বন্ধ করো। আমি যাবো বাথরুম খুলে দাও, আমি মামলা করুন তোমার নামে। চুপ করো তো। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন স্বামী স্ত্রী, কারণ তুমি অজ্ঞান থাকার পর আমি তোমার আঙ্গুলের টিপসই নিয়ে নিছি, আর বিয়ের কাগজ তৈরি করে একটা তাতে। তাই সমস্যা নেই, চিন্তা বাদ দাও, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। তুমি এটা করতে পারলে আমার সাথে? প্রতিদিন বাইন্দা জোর করে হলেও করব, সমস্যা? আল্লাহ, তুমি এমন মায়ের শেষ পর্যন্ত আমার কপালে মিলিয়ে দিলা। খুব ভালো করছে না বলো, এমন রোমান্টিক বউ পাইলা। এমন লুচা মাইয়া কপালে না দিয়া একটা কুলি করে মারলে তো ভালো হইতো। লুচা মাইয়া। তোর আজের কথা বাদ দাও। আর শোনো, আমি বাড়িতে বলে দিয়েছি সবাইকে, তোমার আর আমার বিয়ে করে নিয়েছি আমরা। কি? আমি মানি না, আমি রাজি না। তুমি না মানলে কি হবে, বিয়ের কাগজ তো আছে, প্রমাণ। তখন এই রিমার কথা মনে পড়লো নীরবে। তখন নীরব বলে উঠলো, রিমা কোথায়? বাড়িতে পাঠিয়ে দিছি। আমার বাদন খুলে দাও, আমি চলে যাব। এত তাড়াতাড়ি তো যেতে দেওয়া হবে না, অনেক কিছু করার বাকি আছে, অনেক কাজ আছে তোমার সাথে এখন। মানে কি কাজ? কি বলতে চাইছো? সবই তো নিয়ে নিলে। একটা কথা বলছি এখন, তাহলে সত্যি কথা শোন। আসলে তোমার হাতের আঙ্গুলের ছাপের সই নিয়ে বিয়ের কাগজে পরিপূর্ণ করেছি, বেঁধে রেখেছি তোমাকে তোমার জ্ঞান ফেরার অপেক্ষায়, তবে কিছুই করিনি আসলে তোমার সাথে। এটা শুনে নীরব অবাক আর বেশ খুশি, কারণ কিছুই হয়নি। তখন নীরব বলে উঠলো, কি সত্যি? তার মানে আমার কিছুই হয়নি? তবে এখন হবে সব। বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, ব্রেকিং নিউজটা দেখেছো তো, এটা আমি দিছি মিডিয়াকে, এখন এটাই হবে তোমার সাথে। তাই এখন গোসল করে আসলাম, তোমারও তো জ্ঞান ফিরলো, এখন তোমার দেহটাই নেব। বহুত দিন অপেক্ষায় আছি, আসলে আগেই কিছু হয়নি, এখন খাটে খেলা হবে। রেডিও ফুটবল খেলার টিম বানাতে। কি? এই না না না, একদম না। বাঁচাও বাঁচাও, লুচা মাইয়া সব খেয়ে নিল রে আমার। কে শুনে কার কথা? মায়ের নীরবের উপর ঝাঁপিয়ে পড়লো। কি ব্যাপার, কেউ বাচ্চাটা যান জলদি, বাইন্ধা জোর করে দেহ কেড়ে নিচ্ছে তো নিরহ শিশুর। পুলিশ খবর দিন জলদি, এটা অন্যায়। থাক, আর খবর দিতে হবে না, স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, তা আমরা আর না দেখি শরমের কথা, তাই না? একরকম জোর করেই বাসর করে নিল মায়া। নীরব বারবার না করছিল, কিন্তু মায়া কথাই শুনেনি। নীরবও বাধা দিতে পারেনি, কারণ তাকে তো বেঁধে রাখছে, তাই সব কেড়ে নিল বেচারা নীরবে। তারপর রোমাঞ্চকর বাসর শেষে সব ঠিকঠাক করে নিজেতে। নীরবের হাতের পায়ের বাঁধন খুলে দিতে লাগলো মায়া। এদিকে নীরব প্রচন্ড রেগে আছে, মনে মনে গালি দিচ্ছে। বাঁধন খুলে দেওয়ার পর নীরব ভাবছিল কিছু একটা বলবে, মারবে মায়াকে, কিন্তু আপাতত সিদ্ধান্ত নিল কিছুই বলবে না আর মায়াকে, কারণ তাকে 3টা পরীক্ষা নেবে, আগেই বলে রাখছে নীরবের শাস্তি সেটার মাধ্যমে দিবে কঠিনভাবে। তাই আপাতত কিছু বলল না, কিন্তু এখন একটাই চিন্তা করতে লাগলো মনে মনে, এখান থেকে কেটে পড়তে পারলেই হবে, বাকিটা বাড়ি গিয়ে দেখে নিবে নীরব। মায়া খুবই রাগী, তাই সেও যে কোনো কিছুই করতে পারবে এখন, কারণ নীরব জানে না সে এখন কোথায়।
মায়া বাঁধন খুলে দেওয়ার পর বলে উঠল, ওগো কলিজা, কেমন লাগলো জোর করে বাসরটা? রোমান্স আবারও হবে নাকি এখন? এদিকে নীরব উঠে বসে, আর নীরব রাগটাকে কমিয়ে ঠান্ডা মাথায় উত্তর দিতে প্রস্তুতি নিল। কারণ এতক্ষণ মায়া যা করছে একদম ঠিক করেনি। এই শাস্তি নীরব অবশ্যই দিবে পরে, তাই আপাতত কোনো মতে কেটে পড়তে পারলেই হবে। তখন মায়া আবারও বলতে লাগলো, কি গো বলো, কেমন লাগলো বাসর ঘরে আমার জোর করে রোম্যান্স? এটাকে রোমান্স কয় না, এটাকে লুচ্চা স্ত্রীর জোরপূর্বক স্বামীকে ধর্ষণ করা কয়। কথা না শুনলে তো করতে হবেই, সেটা ধর্ষণ হোক বা রেপ। নাউজুবিল্লাহ, এমন লুচ্চা বেহায়া মেয়া আমার জিন্দিগি তো দেখি নাই। কিছুক্ষণ আগে কত কিছুই তো দেখলাম, সব কিছু। ধুর, এর মুখে একটা ভালো কথা আসে না, সব উল্টাপাল্টা কথা। তুমি কাছে থাকলে এমনই হবে। এখনই এই অবস্থা বউ হয়ে ঘরে গেলে কি করবে আল্লাহ জানে। বুঝে তাহলে এখনই হাত পায়ে বেঁধে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে করে বাসও করি। ঘরে থাকলে কি করবো আন্দাজ করো। আর আন্দাজ করতে হবে না, থাক, বহুত কিছু ভাবছো তা দেখছি। না, এখনো আরো অনেক কিছুই দেখো নাই, সামনে বাকি আছে। নীরব চুপ করে নিল, যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন মায়া আবার বলে উঠল, আর হ্যাঁ, এই লুচু লুচু বলবা না তো। তোমাকে দেখলে এমনিতেই ঠিক থাকতে পারি না, নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, মন চাই চিবিয়ে খাই একেবারে রসগোল্লার মতো। তাই কি করবো বলো, তোমাকে দেখলেই মন চাই খাটে তুলে নিয়ে যাই। এই জন্যই তো বলছি, লুচ্চা মাইয়া শয়তান সিরি নিরীহ শিশুটারে পাইয়া ইজ্জত লুটে নিলা। তাতে তো লাভ হয়েছে আমাদের, তাই না? আমাদের ফুটবল খেলার টিম বানানোর স্বপ্নটা সত্যি হবে। কাজটা তো হয়ে গেছে, প্রথম প্লেয়ার তো শীঘ্রই আসবে। আল্লাহ, চুপ করো তো, আমি বাসা যাব। বহুত ঝামেলা করছো, সব কিছু করছো, এবার চুপ করো। জানো, অজ্ঞান থাকা অবস্থায় রোম্যান্স করে কোনো মজা নেই তো, সেটা এখন বুঝলাম। তখন নীরব বলে উঠল, কি, তার মানে তুমি মিথ্যা বলেছিলে? আগে তুমি অজ্ঞান করে এই নিরীহ শিশুর ইজ্জত লুটে নিয়েছিলে। তো কি হয়েছে? মিথ্যা কথা বললে কি এমন হবে শুনি? হয়নি, তবে তখন যে বললে। সেটা এমনি বলছি, মিথ্যা কথা। আমি বাসে চলে যাব। আচ্ছা দাঁড়ো, আমি দিয়ে আসবো। আরে শোনো, আমি আগামীকাল তোমার বাসায় যাবো আবু ভাইয়াকে নিয়ে। একবার বাসায় দেয়, তারপর বুঝাবো। তারপর আর কিছু না বলেই মায়া রেডি হয়ে নীরবকে নিয়ে বের হলো। নীরব বের হয়ে দেখে একটা হোটেলের মধ্যে ছিল। তারপর মায়া তাদের গাড়িতে করে নীরবকে তাদের বাসার সামনেই নামিয়ে দিয়ে গেল। রাত হয়ে গেছে। নীরব তাদের বাসায় গিয়ে মেইন দরজায় কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর তার আব্বু এসে দরজা খুলে বলল, তুই এই বাড়িতে আসছিস কেন? কি হয়েছে আব্বু? নীরব লক্ষ্য করলো তার আব্বু বেশ রেগে আছে, কিন্তু কেন তা অজানা। তখন নীরবের আম্মু এসে বলল, আহা, কি করছো? ছেলেটা আসছে ঘরে, আসুক তারপর কথা বলো। তুমি চুপ করো। আর হ্যাঁ, তুই এই বাড়িতে কেন? আশেপাশেও থাকবি না, বেরিয়ে যা। হয়েছে কি সেটা তো বলবে, আমি কি অপরাধ করেছি? আমাদের না বলে এমন একটা বাজে মেয়েকে বিয়ে করে ফেলেছিস, যার ভাই আমায় অপমান করে যায়, যে মেয়ে রাস্তায় মারামারি করে, কাউকে সম্মান করে না, নেশা করে, তাকে তুই বিয়ে করেছিস। তোর এই বাড়িতে জায়গা নেই। আমার কথাটা তো একটু শোনো। নীরবের কথা থামে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিল। প্রচুর রেগে আছে নীরবের আব্বু, তাই নীরবের আম্মু চুপচাপ হয়ে আছে, কিছু বলতেই দিচ্ছে না আসল কাহিনী কি। তখন নীরবের আব্বু আবারও বলতে লাগলো দূর থেকে, তোর জন্য আরেকটা মেয়ে মরতে বসেছিল, বিয়ের কথা শুনে যাকে বলেছিলাম আশা দিয়ে রাখছি বিয়ে দিব তোর সাথে, যে মেয়েটা তোর জন্য লেখাপড়া ছেড়ে দিয়ে আসলো এতদিন পরে, আর তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে আসলি খারাপ একটা মেয়েকে। যা, ওই মেয়ের কাছে যা, আমরা কেউ না তোর। এটা বলেই নীরবের আব্বু গিয়ে দরজা বন্ধ করে দিল। নীরব বাহিরে দাঁড়িয়ে আছে, আর নিঃশব্দে তার দু চোখ বেয়ে পানি পড়ছে। সে ভাবতেই পারেনি তার আব্বু এমনটা করবে, বাড়ি থেকে বের করে দিবে। সে এখন কি করবে? সবকিছু মায়ার জন্য হয়েছে। সে তো ইচ্ছে করে বিয়ে করেনি, মায়া জোর করে সবকিছু করেছে। নীরব আর কিছুই ভাবতে পারছে না। আর কি করা উচিত এখন তার? চোখের পানি মুছে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো, দু চোখ যেদিকে যাবে। হঠাৎ নীরবের ফোনে 2-3টা মেসেজ আসলো একসাথে। ফোনটা না চাইতেও বের করলো কিছু একটা মনে করে। তখন তাকিয়ে দেখলো তার বোনের মেসেজগুলো বড় করে একটা চিঠি পাঠিয়েছে। সেটা নীরব পড়তে লাগলো। তাতে লেখা ছিল, ভাইয়া চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, মন খারাপ করে থেকো না। আব্বু একটু রেগে আছে, তাই উল্টাপাল্টা কথা বলেছে।
তুমি তাতে মন খারাপ করে কাঁদবে না? জানো তো আব্বু একটু রাগী, তাই রাগের মাথায় বের করে দিয়েছে। তো বাসা থেকে কি হয়েছে দেখো, আব্বুর খুঁজে নিয়ে আসবে, মন খারাপ করে থেকো না। আর মায়া কেমন তা তো সবাই জানে, তুমিও তো জানো মায়া বাজে মেয়ে, তাই আব্বু মানতে পারছে না। কোনো বাবা মায়ে হয়তো চাইবে না তার ছেলেকে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিতে, তাই রেগে আছে। এখন তুমি চাইলেই তো আর বাধা দিয়ে লাভ নেই, তুমি সংসার করবে। কিন্তু তুমি যদি সত্যিই ভালোবাসো তাহলে তাকে ভালোবেসে পরিবর্তন করতে পারবে, তা করো। আর চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আগামীকাল আমরা রিমাপুর বাসায় যাব। আমিও জানি না কার সাথে বিয়ের কথা বলে রাখছে, মাত্র জানলাম, তাই বেশি কিছু বলার নেই। কেন আগামীকাল রিমাপুর বাসায় যাব বললো, যাবে নাকি যাবে না তাও জানি না। রিমাপুর বাসায় যাই, তারপর দেখি সেখানে কি হয়, সে কি আগামীকাল দেখা যাবে। আমি আবির ভাইয়াকে মেসেজ করে দিয়েছি, বলে দিচ্ছি আজকের রাতটা সেখানে কষ্ট করে যেন থাকে। আর 1000 টাকা দিচ্ছি তোমার বিকাশে, আমার থেকে ঘোরাঘুরি করো। আই লাভ ইউ ভাইয়া, তোমার পাগলি বোন। মেসেজটা দেখে নীরব একটু হাসলো তার বোনের ভালোবাসা দেখে। তখন ফোনটা পকেটে রেখে ভাবতে লাগলো, কার সাথে বিয়ে ঠিক করেছে বুঝলাম না। কি লেখাপড়া ছেড়ে আসলো, আব্বু আমার কথা না শুনে এমনটা করতে পারলো? সব দোষ মায়ার, কিছু তো একটা করতেই হবে। মন খারাপ করে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো আপাতত দূরে কোথাও ফাঁকা জায়গায় গিয়ে একটু বসে সময় কাটাবে নীরব। কিছুটা দূরে যেতেই দেখলো মায়া হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে তার লোক আর বান্ধবী আছে। মায়া নীরবকে দেখে দৌড়ে চলে আসলো আর এসেই বলতে লাগলো, ইস, তোমাকেই মিস করছিলাম গো জানো, আর তুমি এসে হাজির। যাই হোক, কোথায় যাও গো আমার মিষ্টি বোন? নীরব কিছু না বলেই হাঁটতে লাগলো। কিছু বলার মতো এখন নীরবের ইচ্ছে নেই, মন খারাপ বলে। তখন মায়া হাত ধরে থামিয়ে বলে উঠলো, কি হয়েছে গো? আদর লাগবে নাকি রোম্যান্স করবে? যা লাগবে খাটে চলো, দিচ্ছি সব পূরণ করে। নীরব কিছুটা রেগে গেল এইবার। তখন তাকিয়ে দেখলো আশেপাশে বেশি লোক নেই, রাস্তা ফাঁকা, মায়ের লোকগুলো অন্যদিকে তাকিয়ে আছে। তখন নীরব ঠাস করে দুটো চড় দিল মায়াকে। মায়া চড় খেয়ে গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এই বুঝি কেঁদেই দিবে। নীরবের দিকে তাকিয়ে আছে। তখন নীরব বলে উঠলো, কি মনে করেছো তুমি নিজেকে? কেন, তোমার বউ? তুমি আমার বউ হওয়ার যোগ্য না। স্ত্রী হওয়ার তো যোগ্য। তুমি আমার যোগ্য না। বিয়ে হয়ে গেছে, বাসর হয়ে গেছে, আমাদের জগৎ দিয়ে কি করো? আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবে না, আর কথা বলবে না। সামনে সামনে না আসতে পারি, পেছনে পেছনে আসবো, পিছন থেকে কথা বলবো। তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক নেই। কি হয়েছে, রেগে যাচ্ছ? আচ্ছা আসো চুমু দিই। এই বলে কাছে আসবে। তখন নীরব আবারও একটা চড় দিল আর বলল, তোমার জন্য আমার আব্বু আজ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কেন জানো? কারণ তোমার মতো বাজে একটা নেশাসক্ত মেয়েকে আমি বিয়ে করেছি বলে, যে কিনা রাস্তায় মারামারি করে, বড়দের সম্মান করতে জানে না, সে আমার বউ হতে পারে না। মায়া কথাগুলো শুনে অবাক। তখন বলে উঠলো, তোমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে? এবার খুশি তো? মায়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন নীরব বলে উঠলো, শোনো, আমি তোমাকে ভালোবাসি, এইটা সত্যি, কিন্তু আজ থেকে আর বাসি না। কেন কেন? যেদিন সব কিছু ছেড়ে ভালো ভদ্রমেয়ে হয়ে আমার বাবা মাকে রাজি করাতে পারবে, সেদিন আমাকে পাবে। তার আগে জোর করলেও পাবে না, আমার সামনেও আসতে পারবে না। ভালো ভদ্রমেয়ে হয়ে যেদিন আসবে সেদিন পাবে আমায়, তার আগে জোর করলে আমার মরা মুখ দেখবে। এই বলে দিচ্ছি, আমি তোমার মতো এমন বাজে একটা নেশাসক্ত মেয়েকে নিয়ে থাকতে চাই না। এটা বলেই নীরব হাঁটতে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পর মায়া তার লোকজনকে সাথে করে নিয়ে তার আব্বুকে নিয়ে নীরবের বাসায় হাজির। দরজায় কলিং বেল বাজাতেই নীরবের বোন নীলা এসে দরজা খুলে দিল। দরজা খুলে তাকিয়ে দেখলো মায়ের আব্বু। তাকে দেখে নীলার সাথে সাথে মাথায় কাপড় দিয়ে সালাম দিল। মায়ের আব্বু সালামের জবাব দিয়ে দিল। তখন পাশে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। তখন মায়াকে বলল, নীলা। আরে ভাবি যে, বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসলে একা? আসুন ঘরে আসুন। শ্বশুর আব্বা কই? ঘরে আছে। শাশুড়ি কই? রান্নাঘরে আছে। আমার জামাই কই? বাড়ির বাইরে আছে। বাড়ির বাইরে কেন? বের করে দিয়েছে তাই। কেন বের করে দিয়েছে? এখানে এসেছেন যেহেতু, কারণ তো জানেন নিশ্চয়ই, আর না জানলে আরো জানতে চাইলে সেটা জিজ্ঞেস করেই দেখেন গিয়ে। তখন মায়ের আব্বু মায়াকে রাখতে দেখে বলে উঠল, রাখছিস কেন মা? আমি তো আছি, কথা বলে ঠিক করছি, চিন্তা করিস না, চুপচাপ ঠান্ডা মাথায় থাক, কোনো কথা বলবি না। নীরব তোর আছে, তোর থাকবে। তখন নীরবের বোন নীলা বলে উঠল, ঘরে আছেন সবাই?
তখন মায়া আর মায়ার আব্বুকে নীরবের ঘরে নিয়ে গিয়ে বসালো নীলা। মায়ের সাথে আসা লোক বাকিরা চলে গেল, কারণ মায়ের আব্বু বলছে চলে যেতে। পারিবারিক কথা নিজেদের মধ্যে একান্তই থাকবে, তাই অন্য কেউ যাতে না শুনে এইগুলো কথা তাদের পাঠিয়ে দিয়েছে। তাছাড়া এমপি বলে কথা, মিডিয়ার ঝামেলা তো আছেই। এদিকে নীলা বসিয়ে রেখে তার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসলো, সাথে চা বিস্কিট আর চানাচুর ঠান্ডা নিয়ে আসলো মায়েরা খাওয়ার জন্য। আসার পর মায়ের আব্বু সালাম দিল, সাথে মায়াও সালাম দিল। তখন সালামে জবাব দিয়ে নীরবের আব্বু সালাম দিল। মায়ের আব্বু জবাব দেওয়ার পর জিজ্ঞেস করলো নীরবের আব্বু, তা কি জন্য এসেছেন এমপি সাহেব আমাদের বাড়িতে হঠাৎ করে? তার কারণ তো অবশ্যই আছে। বলুন কি কারণ? আমি জানি আপনি রেগে আছেন আপনার ছেলের উপর। রাগ করে থাকার কথাই। আপনার ছেলে আমার মেয়ে এমন একটা কাজ করেছে, কাউকে না জানিয়ে দুজন বিয়ে করে নিয়েছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার আমার আর আপনার জন্য। আমার তো মনে হয় না আপনার জন্য কোনো দুঃখজনক ব্যাপার এটা। তখন মায়ের আব্বু মুচকে হাসি দিয়ে বলে উঠল, দুঃখ কষ্ট পেয়ে লাভ কি? দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে পছন্দ করে, তাই বিয়ে করে ফেলছে। এতে অপরাধ তো কিছু হয়নি। তবে হ্যাঁ, না জানিয়ে বিয়ে করা ঠিক হয়নি। বাবা মা হিসেবে তো দায়িত্ব আছে একটা, সেই ক্ষেত্রে কষ্টটা তো আছে, কিন্তু তাদের পছন্দ মতেই বিয়ে হয়েছে, এতে তো খুশি। হ্যাঁ, নিজের পছন্দতেই হয়েছে, কিন্তু বাবা মায়ের যে অপছন্দ বা পছন্দ আছে, এত কষ্ট করে বড় করলো, লালন পালন করলো, তাদের মতামত যে আছে সেটা নেওয়ার প্রয়োজন মনে করে নাই। আর তাই তার ইচ্ছেতেই বিয়ে হয়েছে, আমাদের না জানিয়ে। আমরা কেউ হলে মতামত নিয়ে করতো। আর রাগ করে থাকবেন না, শুনলাম বাড়ি থেকে বের করে দিয়েছেন নীরবকে এই বিয়ের জন্য। ঠিকই শুনেছেন, আর এই বাড়িতে জায়গা নেই। এমনটা করবেন না, বিয়ে করে ফেলেছে। আর রাগ করে থাকবেন না, ছেলের বউকে ঘরে তুলে নিয়ে আসেন। ছেলের বউকে? আমার একমাত্র আদরের মেয়ে, মা হারা হতভাগা মেয়ে, ছোটবেলায় মাকে হারিয়ে ফেলছে, মায়ের ভালোবাসা একটুও পায়নি। আমি দ্বিতীয় কোনো বিবাহ করিনি যাতে ও কষ্ট না পায়, কখনো কিছুর অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছে দিয়েছি, কোনো কিছুর অপূর্ণতা রাখিনি, যা করতে চেয়েছে বাধা দেইনি। এখন আমার মেয়ে মায়া আপনার ছেলে নীরবকে ভালোবাসে, আর দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে নিয়েছে। আর রাগ না করে ওদের সম্পর্ক মেনে নিন, আমাদের সম্পর্কটাও পাকাপোক্ত হয়ে যাবে। অসম্ভব, এই বিয়ে তো আমি মানবই না। আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, ওর তো এই বাড়ির জায়গা নেই। তখন মায়া নীরবের আব্বুকে বলে উঠল, কিন্তু কেন? আমাদের বিয়ে মেনে নিতে কি সমস্যা? তখন সাথে মায়ের আব্বুও বলে উঠল, আমার মেয়েকে মেনে নিতে কি সমস্যা? আমি মেয়ের বাবা হয়ে সব কিছু মেনে নিলাম, আপনার কেন আপত্তি? হ্যাঁ, সমস্যা মেনে নিতে একটা একটা না, অনেকগুলো আপত্তি আছে বলেই মেনে নিতে সব সমস্যা। আচ্ছা বলুন, মেনে নিতে কি সমস্যা? আমার ছেলের বউ হয়ে ঘরে আসলে সে এই ঘরে ছেলের বউ হিসাবে আমাদের কাছে থাকবে না, আমাদের কাছে নিজের মেয়ে হিসাবে থাকবে। আর আমি চাই না আমার ছেলের বউ মানে আমার মেয়ে এমন বখাটে, নেশায় আসক্ত, অভদ্র হোক, রাস্তায় মারামারি করুক, সম্মান পর্দা জিনিসটা না থাকুক, এটা আমি চাই না। আপনি আপনার মেয়েকে সব কিছু দিয়েছেন ঠিকই, কিন্তু শিক্ষাটা ঠিকমতো দিতে পারেননি। অতিরিক্ত আদরে বাধা না দেওয়াতে বখাটে হয়ে গেছে। মেয়েদের ঘরেই পর্দায় মানায়, রাস্তায় মারামারি করা মানায় না, প্যান্ট শার্ট পরে বাইক নিয়ে ঘোরাঘুরি করা মানায় না, নেশা করা মানায় না। সমাজে মানুষের মুখে তখন একটাই কথা থাকবে, নীরবের বউ নেশায় আসক্ত, ইত্যাদি ইত্যাদি বলবে। আরও আপনি এমপি বলে, আপনার ছেলে মস্তান বলে কেউ বলার সুযোগই পায় না। কিন্তু আমি যখন আত্মীয় স্বজনদের বাড়িতে যাব, তখন এইগুলো কথা শুনতে হবে। আমি বাবা হয়ে এমন বাজে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই না, আমি কখনো মেনে নিব না। কথাগুলো নীরবের আব্বু বলে চুপ করে রইল। তা শুনে মায়ের আব্বু মায়ের মুখের দিকে তাকিয়েছে, কি উত্তর দিবে সেটাই হয়তো ভাবছে নীরবের আব্বুকে। তখন মায়ের আব্বু মায়াকে বলে উঠল, এমন কথা বলছে যা আমার পক্ষে আর কিছু বলা সম্ভব না মা।
তার কথা সবই ঠিক, কোনো পরিবার চাইবে না এমন মেয়ে ঘরে নিতে। আমি আর কিছু বলতে পারবো না। এখন তুই দেখ, রাজি করাতে পারলে পাবি, নীরবকে না পারলে পাবি না। ভুলে যেতে হবে, অন্য ছেলে দেখে বিয়ে দিতে হবে এইখানে। আর জোর করতে পারবো না আমি, কারণ দোষ তোর, সবই দেখা যাচ্ছে। মায়া ভুলে যাওয়ার কথা শুনে কেঁদে দিল। কেউ চায় না তার প্রিয় মানুষ হারিয়ে যাক। মায়াও হয়তো চাইবে না। তখন মায়া কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি সব কিছু ছেড়ে দেবো, আর রাস্তায় মারামারি করবো না, শার্ট প্যান্ট পরে ঘোরাঘুরি করবো না, সবাইকে সম্মান করবো, ভালো হয়ে যাব, যা করতে বলবে করবো, সারাদিন ঘরে বসে থাকবো, তাহলে তো মেনে নিতে সমস্যা থাকবে না। সব কিছু ছেড়ে ভালো হয়ে ঠিক হয়ে তারপর সামনে এসো, তখন চিন্তা করে দেখব। যদি সবার মুখে শুনি ভালো, তখন মেনে নিব। এই এলাকায় এমন কেউ বাকি নেই যে খারাপ না বলে। তোমার বাবা যেহেতু ঠিক করতে পারেনি, তাহলে তুমি যে ঠিক হবে তার কি গ্যারান্টি? যদি ভালো হয়ে আসতে পারো তবে আমার ছেলের বউ হতে পারবে, নয়তো রিমার সাথেই বিয়ের কথা ঠিক করে রাখছি। রিমার সাথে বিয়ে দিব নীরবের খুব শীঘ্রই। এটা শুনে মায়া কান্না করে দিল। তখন বলে উঠল, আমি সব করতে রাজি, সব ছাড়তে রাজি, নীরব শুধু আমার। আমি নেশা ছেড়ে সব ছেড়ে ভালো মেয়ে হয়ে আসবো। দেখা যাবে, তখন যদি হয় তাহলে আমি তোমাকে আমার ছেলের বউ হিসাবে আনবো। ঠিক আছে, আমি যাচ্ছি। আব্বু আসো, আমি এই বাড়িতে বউ হয়েই আসবো। এই বলে মায়া তার আব্বুকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। নীরবের আব্বু উঠে চলে গেল। কেউ আর কোনো কথাই বলেনি। রাতে নীরবকে ফোন করে নীলা সব জানিয়ে দিল মায়ের ব্যাপারে। এতে নীরব খুশি হয়েছে। পরের দিন বিকালে নীরব আবিরের সাথে বসে কথা বলছে। তখন নীলা ফোন দিল। ভাইয়া তুই কই? কলেজে মাঠে আড্ডা দিচ্ছি। কেন? মায়া ভাবির আব্বু ফোন দিল, সে নাকি 2 হাত কেটে বসে আছে। কি? তুমি একটু বাসায় যাও, খুবই খারাপ অবস্থা, দরজা বন্ধ করে বসে আছে, তার ফোন ফেলে দিছে, পাগলামি করছে, ডাক্তারের কাছে না নিয়ে গেলে কিছু একটা হয়ে যাবে, তুমি যাও জলদি। হঠাৎ কি হলো? পাগলামি করছে কেন? ও আরেকটা কথা, তারপর রিমাপুর বাসায় আসো। গতকাল যে বললো লেখাপড়া শেষ করে আসলো, তোমার বিয়ের কথা শুনে মরতে বসেছিল, সেটা রিমাপু বলছিলাম। আজ যাবো তার বাসায়, আমরা আসছি সবাই, বুঝিয়েছি, তুমি এসব বোঝাও, এদিকে রিমাপুও পাগলামি করছে। এই বলে ফোন কেটে দিল নীলা। তখন আবির নীরবকে বলে উঠল, কি হয়েছে? আবার কোনো সমস্যা হয়েছে? লে হালুয়া, পাটা মাছে চিবাই বেড়ে গেছি। যা ভাবছিলাম তাই হয়েছে। কি হয়েছে? তুই তো জানিসই মায়া আমাকে ভালোবাসে, আর আমিও মায়াকে ভালোবাসতাম, কিন্তু বকাটে বলে তেমন আগ্রহ দেখায়নি, প্রপোজ করে রাজি হয়নি। তারপর? এই আগ্রহ দেখায়নি বলে, রাজি হয়নি বলে মায়া তাই জোর করে তুলে নিয়ে এক প্রকার বিয়ে করে নিয়েছে আমায়। ঘাড়তারা সেমরি বলে কথা। এটা তো শুনলাম আগেই, নতুন কাহিনী কি সেটা বল। সেটা শুনে রিমা আপু ওইদিকে সুইসাইড করতে গেছিল। বলিস কি? কেন? সে আমায় ভালোবাসে, আমি না করেছিলাম। এগুলা আমাদের মধ্যে হয় না, আমি আগে বুঝিয়েছি যে এটা হয় না। আমি মায়াকে ভালোবাসি, কিন্তু বাবা মা বলেছিল তার সাথে নাকি বিয়ে দিবে, তাই এখন পাগলামি করছে। এটা কি করে সম্ভব? সে তো তোর চাচাতো বোন, আর বলে থাকলে এখন কি করবি? এটার তো মাথায় ঢোকে না। সে আমায় ভালোবাসে এটা জানি, আমি তাকে হাজারবার বুঝিয়ে পারলাম না। আমি মায়াকে ভালোবাসি, আমরা ভাই বোন, এর বাইরে সম্পর্ক যায় না বললাম, কিন্তু এইটা আরো ঘাটতেরা সেমরি মানতেই চায় না। চিন্তার বিষয়। এখন কি করবি? একটা কাজ কর, দুজনকেই বিয়ে করে নে। দূরহালা, এটা কোনোদিন সম্ভব না। আমি অন্ততপক্ষে এইটা করব না। তাহলে আর কি করা? চিন্তা বাদ দে, ভেবে দেখ কি করবি। চিন্তা তো আরো বাড়িয়ে দিয়েছে। এখন মায়া নাকি 2 হাত কেটে বসে আছে, ঘরের দরজা জানলা বন্ধ করে, ডাক্তারের কাছে যাবে না। এখন না নিলে কিছু একটা হয়ে যাবে। ফোন ফেলে দিয়ে ঘরে বসে আছে, আমায় যেতে বলছে। মায়া আবার এমন করছে কেন? গতকাল তো সবই কথা বলে গেল, সমস্যা সমাধান করলো, তাহলে পাগলামি করছে কেন? কি জানি, গিয়ে দেখতে হবে। আয় আমার সাথে, মায়ের বাসা যেতে হবে। না বাবা, আমি যাব না, তুই যা। মায়ার ভাইকে দেখলেই আমার ভয় করে। আরে কিছু হবে না, আয়, আমি আসি তো। তুই যা তোর শ্বশুর বাড়ি, আমি যাব না, আমি গেলাম আমার বাড়িতে। ঠিক আছে, যা তাহলে, আমি যাই। এই বলে নীরব উঠে চলে আসলো আর মায়ের বাসার উদ্দেশ্য করে হাঁটল। তো 30 মিনিটের পথ। 30 মিনিট পর নীরব পৌঁছে গেছে মায়ের বাসায়। বাড়িটা বেশ বড়, হিন্দি বলে কথা, বেশ বড় এবং সুন্দর করে সাজানো।
ভেতরে যাওয়ার পর দেখলো মায়ের ভাই তার বন্ধুদের সাথে কথা বলছে। নীরবকে দেখে কাছে এসে বলল, আরে নীরব যে, ও সরি, এখন তো আমার বোনের জামাই, মানে আমার দুলাভাই। তা কি মনে করে শ্বশুরবাড়ি? আপনার আব্বু খবর দিল আসতে, আপনার বোন সে নাকি হাত কেটে ঘরে বসে আছে, খুবই খারাপ অবস্থা। কথাটি শুনে মায়ের ভাই অবাক হয়ে গেছে। তখন বলে উঠল, আব্বু তো মিটিংয়ে ব্যস্ত, কখন ফোন করলো? আর মায়াকে কিছুক্ষণ আগেই তো ঘরে দেখলাম নাচছে একা একা। কি, তার মানে মিথ্যা কথা বলেছে? তাহলে কে বলেছে? আমি জানি না, মায়াকে জিজ্ঞেস করো, উপরে আছে, গিয়ে দেখো সত্যি নাকি মিথ্যা। যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের মধ্যে যা হয়েছে তা নিয়ে আর রাগ করে থেকো না, ক্ষমা করো আমায়। আর কাউকে বলো না কি হয়েছে, এটা আমাদের মধ্যে থাক, কেউ যাতে না জানে। ঠিক আছে, কাউকে বলবো না। আমি যাই। মায়ের রুম কোনটা? দ্বিতীয় তলায় প্রথম রুমটাই মায়ার। ঠিক আছে, যাচ্ছি। দাঁড়াও, আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই, একটু আসো। ঠিক আছে। তারপর মায়ের ভাই তার বন্ধুদের সাথে পরিচয় করে দিল। আর হ্যাঁ, মায়ের ভাইয়ের সাথে নীরবের কি হয়েছে সেটা আর জানতে হবে না, যেহেতু না করছে কাউকেই বলতে, তাই আর জানতে হবে না। তারপর নীরব সোজা মায়ের রুমের সামনে গেল, গিয়ে দেখলো দরজা খোলা। তখন নীরব বাহির থেকে চুপটি করে রুমে চুপি দিয়ে দেখতে লাগলো কি করে। তখন দেখলো মায়া আর তার এক বান্ধবী বসে আছে। নীরব বাহিরে দাঁড়িয়ে লক্ষ্য করলো তারা কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। আর মায়া টমেটোর সস হাতে মাখাচ্ছে, সাথে ব্যান্ডেজ রাখা পাশে। এইগুলো দেখে নীরবের মাথায় ঢুকছে না কি করবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আর কথাগুলো শুনতে লাগলো। আচ্ছা তুই বল তো, এগুলো কি পাগলামি করছিস? এগুলো টমেটোর সস হাতে মাখছিস কেন? কারণ সসগুলো রক্তের মতোই লাল। সে না হয় বুঝলাম, তা হাতে মাখিয়ে কি করবি? এইগুলো সস হাতে মাখিয়ে প্যাচিয়ে ব্যান্ডেজ করব, তাহলে বুঝবে হাত কেটে গেছে। পাগল নাকি তুই? এগুলো কেন করছিস? রাখ এগুলো। ওই একদম ধরবি না, যা করছি করতে দে। জামাইকে পাঠাবো, তাহলে বুঝবে আমি হাত কেটেছি। কি, এই টমেটোর সস হাতে মেখে ব্যান্ডেজ করে জামাইরে পাঠাবি, যাতে বুঝে তোর হাত কেটে গেছে? এই তো বুঝতে পারছিস। দেখ পাগলের কারবার, এগুলো করছিস কেন? করছি কারণ আমায় না করছে তার সামনে যেতে, কথা বলতে। তার বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার জন্য। যদি আমি তাকে পেতে চাই, ভালো ভদ্র মেয়ে হয়ে তার বাবা মাকে রাজি করে তারপরে তার কাছে যেতে হবে, তাহলে তার আদর ভালোবাসা পাবো। না তাছাড়া জোর করলে মরা মুখ দেখবো। তার ফোন করতেও সে মানা করছে, তাই একটু দেখার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য, আদর খাওয়ার জন্য এমনটা করা। এখন এটা দেখে নিশ্চয়ই দৌড়ে আসবে। তাছাড়া আমি দারোয়ান কাকাকে আবার পরিচয় দিয়ে তার বোনকে বলে দিছি হাত কেটে ঘরে বসে আছে, খুব খারাপ অবস্থা। আসবে, এখন এসে যদি দেখে হাত কাটে নাই তাহলে কষ্ট পাবে, তাই টমেটোর সস দিয়ে ব্যান্ডেজ করে হাতটাকে বোঝাচ্ছে যে কাটছি। তখনই আরোহী দেখলো নীরব ঘরে আসছে। নীরব সব শুনে ঘরে আসলো। তখন আরোহী বলে উঠলো, এসে গেছে, আর ব্যান্ডেজ করতে হবে না তোর টমেটোর সস দিয়ে। তখন মায়া তাকিয়ে দেখলো নীরব আসছে। তখন সাথে সাথে এই ব্যান্ডেজ টমেটোর সস হাত লুকিয়ে ফেললো। তখন নীরব বলে উঠলো, এগুলো আজাইরা ফালতু বুদ্ধি সবসময় মাথায় ঘুরে। না মানে হাত কাটে না, চেষ্টা করছি। চাকু নাই? চাকু দিয়ে কাটতে। চাকু নিয়েছিলাম কিন্তু ভয় করে কাটতে হাত, তাই বাধ্য হয়ে টমেটোর সস দিয়ে ব্যান্ডেজ করছি। এই আজাইরা বুদ্ধি ঘুরে সারাক্ষণ। কি করবো বলো, তুমি তো না করছো সামনে যেতে, কল না দিতে, খুব দেখতে মন চাইছিল তাই এমনটা করা। তখন নীরব আরোহীকে বলল, কিছু মনে না করলে আপনি একটু ওই রুমে গিয়ে বসেন, আমার মায়ের সাথে একটু কথা আছে। ঠিক আছে, বুঝতে পারছি। তখন আরোহীও ওই রুম থেকে চলে গেল আর নীরব গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন মায়া বলে উঠল, কি করবে, দরজা বন্ধ করছো কেন? দেখার ইচ্ছে ছিল তো তোমার সামনে আছি, দেখো কাছে পেতে মন চাইলে তো জড়িয়ে ধরো, আদর খেতে চাও তো দিচ্ছি। তবে মনে রাখো আজকে শেষ, কারণ এরপর যেদিন তুমি পরিবর্তন হবে, ভালো ভদ্র মেয়ে হয়ে সব কিছু সেরে আসবে, সেদিন তুমি সব পাবে। তার আগে আর তুমি আমার দেখাও পাবে না। কি? তুমি যত তাড়াতাড়ি নেশা ছেড়ে সব ছেড়ে ভালো ভদ্র মেয়ে হবে তখনই পাবে। এটাই তোমার শাস্তি। যদি সত্যি ভালোবাসো তাহলে পরিবর্তন হয়ে কাছে আসবে। ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে গেছি। এই বলে মায়া হাত ধুয়ে আসলো আর এসেই মায়া নীরবের কোলে উঠে কোমরে দুপায়ে পেঁচিয়ে ধরে শক্ত করে মাথা ধরে নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে লিপ কিস করতে লাগলো। অল্প সময় একটু রোমান্স হয়ে গেছে, জানতে হবে না আর কি হয়েছে।
তারপর মায়া বাড়ি থেকে বিদায় নিয়ে নীরব সোজা চলে গেল রিমার বাসায়, যেখানে নীরবের আব্বু আম্মু তার বোন ছিল। নীরবের আব্বুর রাগ কমে গেছে। তখন নীরব গিয়ে নীরবের আব্বু আম্মুর সাথে কথা বলল। রিমাকে তারা বুঝিয়েছে ভুল ছিল নীরবের আব্বু আম্মু, কথা দিয়েছিল বিয়ের, আর কথা দিয়েছে বলেই রিমা স্বপ্ন দেখেছে। অনেক বোঝানোর পর রিমা মেনে নিয়েছে। তার ভাগ্যে নেই বলে এই ব্যথা মনের মনে রিমা সারা জীবন বয়ে যাবে, সেটা আপনারা আর আমরা জানি। প্রিয় মানুষকে হারানোর ব্যথা কতটা ভয়ঙ্কর সেটা সেই বুঝে যে হারায়। দেখা যাক সামনে রিমার কি হয়, সে কি নিজেকে মানিয়ে নিতে পারে নাকি। কথা বলে নীরব রিমাকে খুঁজতে গিয়ে দেখতে পেল রিমা ছাদে আছে, আর এই সুযোগে নীরব কথা বলতে চলে গেল। তখন নীরব গিয়ে পেছন থেকে বলে উঠল, কি করো আপু? কে? আমি নীরবের ভূত। তোর সাথে কথা নাই, যা। দেখলো রিমা কাঁদছে, চোখের পানিগুলো দুই হাতে মুছে নিয়েছে সাথে সাথেই। নীরব সেটা লক্ষ্য করল, কিন্তু কিচ্ছুই বলল না। তখন নীরব বলল, কথা না বলো, শুনবে তো? শুনবো না তোর কথা, যা, ভাল লাগে না, একা থাকতে দে। পাগলামি কেন করছো আপু, বলো তো? আমি আগে বলছি তোমার আর আমার মধ্যে এটা হয় না। ভালোবাসা কি অপরাধ? না, অপরাধ না, কিন্তু তোমার আর আমার মধ্যে এটা হয় না। আমি আগে বলছি, আমরা দুজন ভাই বোন। রাগ তোর আসাইরা কথা। মামাতো বোনকে বিয়ে করতে পারলে চাচাতো বোনকে কেন পারবে না? আমি তোকে মায়ার সাথে পরিচয় হওয়ার আগের থেকে ভালোবাসি, কিন্তু তা প্রকাশ করতে লেট হয়ে গেছে। বিশ্বাস কর, অনেক ভালোবাসি। যখন তোর আব্বু আম্মু বলতো আমার সাথে বিয়ে দিবে, তখন খুশির মুহূর্তটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। তোকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলেছি, আর এখন বলছিস ভুলে যেতে। কখনো পারবো না, মরে তো গেছি আগেই। যখন শুনছি বিয়েটা হবে না, অন্য কাউকে বিয়ে করে ফেলছিস, এখন শুধু দেহটাই পড়ে আছে। জানি না অন্য কাউকে বিয়ে করতে সুখী হতে পারবো কিনা, তবে মনে হয় না জীবনে আর বিয়ে করব, কারণ একবার যাকে এই মনের ঘরে জায়গা দেওয়া যায়, সে আর দ্বিতীয় কাউকে জায়গা দেয় না। সমস্যা নেই, যা, তোকে আর বিরক্ত করব না। নিজেকে নিয়ে আর ভাবি না, তুই আর আমায় নিয়ে ভাবিস না। মায়াকে নিয়ে সুখে শান্তিতে ঘর কর, দোয়া করি। এখন আর কিছু না বলে চলে যা প্লিজ, তোর পায়ে পড়ি, একা থাকতে দে, তুই যা। ঠিক আছে, তবে একটা কথা, আমার কসম, আমার ভালোবাসার কসম, যদি সত্যি আমায় ভালোবাসো তবে নিজের কোনো ক্ষতি করবে না, চিন্তা করবে না, উল্টোপাল্টা কিছু করবে না। কাউকে না পেলে নিজের জীবন নষ্ট করতে হবে এমন তো কোনো কথা নেই। নতুন করে জীবন সাজাও। সেটা কোনোদিনও সম্ভব না, যা, চিন্তা করিস না, নিজের ক্ষতি করব না। তারপর নীরব ছাদ থেকে চলে গেল। রিমা ফুপিয়ে কেঁদে উঠল যাওয়ার সাথে সাথে, আর রিমা সারা রাত ছাদে দাঁড়িয়ে কাঁদছে। সকালে নীরবের আব্বু আম্মু সবাই রিমার আব্বু আম্মুকে বুঝিয়ে চলে আসলো, সাথে নীরব। বাসা আসার পর নীরব রিমার জন্য চিন্তা করতে লাগলো। দোষ নীরবের বাবা মায়ের। কথা দিয়েছে কেন? কথা না দিলে হয়তো রিমা স্বপ্ন দেখতো না। বাসা আসার পর নীরবেরও মন খারাপ, ডিপ্রেশনে চলে গেল। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। এই 6 মাসে মায়ের সাথে খুব বেশি কথা হয়নি, রিমার সাথেও না। তবে রিমার অবস্থা দিন দিন খারাপ হয়ে গেছে, ঠিকমতো না খাওয়ার কারণে, চিন্তার কারণে শুকিয়ে গেছে। এই 6 মাসে মায়া পরিবর্তন হয়ে গেছে, ঘর থেকে বেরই হয় না, আর নেশাও করে না, ভদ্র হয়ে গেছে। সবাইকে সাহায্য করে, সম্মান করে, গরিব যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে সাহায্য করে। এখন সমাজে আর কেউ খারাপ বলে না। অবশেষে দীর্ঘ 7 মাস পর মায়ের সাথে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন করে নিয়ে আসলেও নীরব। আজ নীরবের বাসরাত, বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তখন নীরবের বন্ধু আবির বলল, বন্ধু যা, ঘরে যা, নাকি আমি যাইতাম? এই বলে হাসতে লাগলো আবির। তখন নীরব বলে উঠল, গেলে আর বেশি আসতে পারবি না, এটা জলাত মাইয়া। আচ্ছা শোন, এই নে বস্তা, আপাতত আজকে এটা দিয়ে কাজ চালা। ফার্মেসি বন্ধ, তাই ওইটা পাই নাই, তাই বস্তা নিয়ে আসছি। হালার পুচ্ছা। আরে নিয়ে যা, কাজে লাগবে। রুমে জোর করে পাঠিয়ে দিল, বাহির থেকে দরজা বন্ধ করে দিল। তখন নীরব বলে উঠল, হালার পুত, তোরা মারো ছবি না, কেউ বাসা করে বস্তা দিয়ে পাঠায়? কাজ চালিয়ে যা, শুভকামনা রইল বন্ধু, গেলাম। তখন নীরব ভেতর থেকে দরজা বন্ধ করে দিল, আর আস্তে আস্তে বস্তা নিয়ে মায়ের সামনে গেল। তখন মায়া খাট থেকে নেমে পায়ে ধরে সালাম করে বলে উঠল, কি গো, বস্তা দিয়ে কি করো তুমি? কিছু না, এমনি নিয়ে আসলাম। অনেকদিন হলো আদর ভালোবাসা পাই না, চলো সারা রাত আদর করবে, আর অপেক্ষা করতে পারছি না। তার আগে চলো 2 রাকাত নামাজ পড়ে নেই। তারপর নীরব আর মায়া অজু করে নামাজ পড়ে
বিছানা যেতেই মায়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে লিপকিস করতে লাগলো। কিছু বলার সুযোগই দিল না। কিছুক্ষণ পর ছাড়ার পর নীরব বলল, শোনো, রিমা আপু না খুব খারাপ অবস্থা। কেন, কি হয়েছে? ঠিক মতো খায় না, সে নাকি আমায় ভালোবাসে, অসুস্থ হয়ে পড়েছে। আমিও তো তোমাকে ভালোবাসি আর তোমার জন্য নিজেকে পরিবর্তন করে নিয়েছি। তোমাকে পাওয়ার জন্য সব ছাড়লাম। বুঝতে পারছি, কিন্তু রিমা আপু কষ্টে আছে, ভাবছি তখন মায়া বলে উঠল নীরব বলার আগেই, এই কথা মুখেও নেবে না, বাকি কথা সকালে বলবে, শুনবো। এখন আদর কর, ফুটবল খেলার টিম বানাতে হবে, চল আমাদের খেলা শুরু করি এখন। এই বলে শাড়ির আঁচল ফেলে ঝাঁপিয়ে পড়লো। বাকিটা আর শুনতে হবে না। স্বামী স্ত্রী রোমান্স করছে, আমরা আর শুনে কি করব? বাকিটা ইতিহাস।